আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। এই বছর পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটা দিয়েছে তার বাংলার মোট তোমাদের 20টি সেট রয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দেবো বা দেখিয়ে দেবো যে এই 20টি সেটের ব্যাকরণ যতগুলো প্রশ্ন রয়েছে তার সম্পূর্ণ অ্যান্সার আজকে আলোচনা করবো। তাই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইলো। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আজকের ভিডিওটা তোমার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, কারণ জীবনে হয়তো অনেক সাজেশন ভিডিও দেখেছো হাই মার্কসের জন্য, বাট ব্যাকরণে তোমরা অনেকের সাজেশন ভিডিও দেখেছো, কিন্তু এই পর্ষদ থেকে তো তোমাদের যে টেস্ট পেপারটা দিয়েছে, এই যে টেস্ট পেপারে মোট তোমাদের আমি দেখেছি 20টা স্কুল রয়েছে। তার মোট 20টা স্কুলের 200টা কিন্তু এসএকিউ প্রশ্ন রয়েছে। এই 200টা এসএকিউর প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই একটা ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করে দেবো। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে কন্টিনিউ করার অনুরোধ রইল। আর এই প্রশ্নগুলো যারা পিডিএফ পেতে চাও অবশ্যই আমাকে নাম্বারে মেসেজ করো, আমি কিন্তু পিডিএফ তোমাদের দিয়ে দেবো। কিন্তু ভিডিও কন্টিনিউ করতে হবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, প্রথম তোমাদের পেজে চলে যাও, 1 নম্বর পেজ। হ্যাঁ, 1 নম্বর পেজে 2 নম্বর পৃষ্ঠাতে চলে যাও, দেখবে 2004-এর যেখানে 10টা এসএকিউ থাকে, মোট 8টা অ্যান্সার করতে হয়, তাহলে 8 নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো, প্রথম যে প্রশ্নটা আসে সেটা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে অ্যান্সার কিন্তু করে দেওয়া রয়েছে। নিরপেক্ষ কর্তা কাকে বলা হয়? যে কর্তা ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে কিন্তু কাজটি ছন্দসিদ্ধি বা প্রভাবতভাবে ঘটে, তখন তাকে নিরপেক্ষ কর্তা বলা হয়। তাকে উদাহরণ মাস্ট বি ব্যাকরণে লাগবেই, তাই দিয়েছি। নির্দেশক কাকে বলা হয়? তাকে যে শব্দ বা ক্রিয়া দ্বারা কোনো কিছুকে নির্দেশ করে তাকে নির্দেশক বলা হয়, যেমন খুব বেশি, অল্প ইত্যাদি। মন্দিরে বাজিতে পুজোর ঘণ্টা, রেখাংশ পদ্ধতি হচ্ছে মন্দির, অধিকরণ কারক, এ বিভক্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাগিয়ে না, এটা পড়বেই। এক্সেস দ্বন্দ্ব সমাস কাকে বলা হয়? যে দ্বন্দ্ব সমাস এক পক্ষের অবসান ঘটে বা সমাপ্তি ঘটে তাকে এক্সেস দ্বন্দ্ব সমাস বলা হয়। উদাহরণটা দেখে নাও। তার পরবর্তী হচ্ছে বহুব্রী সমাস কাকে বলা হয়? যে সমাসে সমাসবদ্ধ পদের অর্থ পরবর্তী শব্দে অর্থের বাইরে কিছু নির্দেশক করে তাকে বহুব্রী সমাস বলা হয়। উদাহরণ দেখে যাও। চরণ কমলের ন্যায়, এখানে চরণ কমল উপমান কর্মধারয় সমাস। জটিল বাক্য কাকে বলা হয়? অ্যান্সারটা কিন্তু দেখে নাও। সব প্রশ্নের অ্যান্সার আমি পড়ে শোনাচ্ছি না, ভিডিও লং হয়ে যাওয়ার কারণে। আর কোনো ভয় নেই, প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করো। আর কোনো ভয় নেই কি? করবাচ্য কাকে বলা হয়? দেখে নাও তার অ্যান্সারটা। তারপরে আজকের ভিডিও সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে পুলিশ চোর ধরেছে, ভাববাচ্য রূপান্তর করো, চোর ধরা হয়েছে, এটাই হচ্ছে তার ভাববাচ্য। এরপর পরবর্তী যে সেটগুলো রয়েছে 1, 2, 3 করে মোট 19টা এখনো সেট রয়েছে। সেটের অ্যান্সারগুলো তোমরা কিন্তু দেখতে থাকো, পরবর্তী সেটগুলো কিন্তু তোমরা দেখতে থাকো। কোনো প্রকার অসুবিধা হলে আমাকে কমেন্ট করো, কমেন্টে কিন্তু আমি সেই রিপ্লাই দিয়ে দেবো। আর পেইডের মাধ্যমে নিতে চাইলে কোনো প্রকার ঠকা হবে না আমি মনে করি, কারণ পরবর্তী প্রজন্মে তোমাদের যারা জুনিয়র রয়েছে তাদেরকেও তোমরা কিন্তু এটা দিতে পারো, সেক্ষেত্রে তোমাদেরও বেনিফিট অনেকটাই হবে আমি মনে করি। তা ভিডিওটা কন্টিনিউ করো। সো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এরপর তোমরা চলে আসো 4 নম্বর পাতা, এবং এই 4 নম্বর পৃষ্ঠাতে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো ব্যাকরণে রয়েছে, সেই ব্যাকরণ প্রশ্নগুলো আমি এখন এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি। আর আমার তোমাদের প্রতি একটা অনুরোধ, চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটা সব কন্টিনিউ করার অনুরোধ রইল। আর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে অ্যান্সারগুলো কিন্তু করে দেওয়া রয়েছে। যদি তোমরা পেইডের মাধ্যমে প্রশ্নগুলো নাও, আশা করি কোনো প্রকার তোমাদের ঠকা হবে না। আর তোমরা যে পেইড মাধ্যমে পিডিএফগুলো নিয়ে নিচ্ছ, পরবর্তী তোমাদের যারা জুনিয়র রয়েছে তাদেরকেও কিন্তু তোমরা এই নোটগুলো দিতে পারো, সেই ক্ষেত্রে তোমাদেরও কিন্তু অনেকটা বেনিফিট হবে। দেখো, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে শূন্য বিভক্তি কাকে বলা? যে ক্ষেত্রে কারক চিহ্ন প্রকাশ পায় না তাকে শূন্য বিভক্তি বলা হয়। যেমন উদাহরণ কিন্তু ব্যাকরণে মাস্ট বি লাগবেই, তাই উদাহরণ কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে দিয়েছি। তারপর হচ্ছে অকারক কাকে বলা হয়? যে পদ ক্রিয়ার সঙ্গে যুক্ত হলেও ক্রিয়ার ফল সরাসরি গ্রহণ করে না তাকে অকারক বলা হয়। যেমন সে বাজারে গেল, এখানে বাজারে অকারক। তার পরবর্তী 3 নম্বর প্রশ্ন হচ্ছে নখ যাদের তীক্ষ্ণ তমাদ নেগড়েছে। নখ এই রেখাংশ পদটি কি বলছে না, কারক সহ বিভক্তি নির্ণয় করো। সম্বোধকারক, এ বিভক্তি। অলপ সমাস কাকে বলা হয়? যে সমাসের পূর্বপদের অন্তধ্বনি লোপ পায় তাকে অলপ সমাস বলা হয়। যেমন হচ্ছে চন্দ্রা তপ এসো যুগান্তরের কবি, এখানে যুগান্তরের পদটি ব্যাসবাক্য হচ্ছে যুগান্তরের জন্য কবি। কোন সমাস? কর্তৃকারক কর্মধারয় সমাস। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে
সমাস সমান শব্দের অর্থ কি? না, সমাস সমান শব্দের অর্থ হলো উন্মুক্ত বা স্থাপনযোগ্য। তপন তপনের অপরিচিত, নয়ের বাক্য হবে তপন পরিচিত নয়। তার পরবর্তী প্রশ্ন দেখো, সরল বাক্যে দুইটি বৈশিষ্ট্য লেখো। এটি একটিমাত্র প্রধান ক্রিয়া থাকে, বাক্যে একটিমাত্র ভাব প্রকাশিত হয়। উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, ভাব বাচ্যে রূপান্তর যদি করি তখন কি হবে? না, মন্দির থেকে টুকরো টুকরো হয়ে পড়া হলো। তারপর শেষ প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে কর্মবাচ্য কাকে বলা হয়? যে বাক্যে ক্রিয়া কর্মকে প্রাধান্য দিয়ে বলা হয় এবং কর্ম বাক্যের কর্তা হিসাবে ব্যবহৃত হয় তাকে বলা হয় কর্মবাচ্য। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমি কমেন্ট করো। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু অ্যান্সারগুলো করে দেওয়া রয়েছে। পরবর্তী যে সেট সেগুলো কিন্তু কন্টিনিউ করার অনুরোধ রইল তোমাদের প্রতি। সো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এরপর তোমরা চলে আসো 7 নম্বর পাতা, তাই তো? 7 নম্বর পৃষ্ঠাতে তোমরা দেখতে পাবে যে টেস্ট পেপার যে স্কুল যে প্রশ্নটা করেছে সেখানেও সেম 10টা প্রশ্ন দেওয়া রয়েছে, 8টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। সো আমি এই 10টা প্রশ্নের অ্যান্সারে কিন্তু তোমাদের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি। প্রথম যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে নিরপেক্ষ কর্তা কাকে বলা হয় তাকে? নিরপেক্ষ কর্তা হলো এমন একটি কর্তা যার কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রাণী নির্ধারিত নয় এবং যাকে কোনো বৈশিষ্ট্য বা চিহ্ন দ্বারা চিহ্নিত করা যায় না, তাকে নিরপেক্ষ কর্তা বলা হয়। তারপর যে সম্বন্ধ পদ এবং সম্বোধন পদের মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা কিন্তু নোট ডাউন করবে আগে। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে কর্মের কায়স্থ যিনি গোফেতে রাজপুত্র, রেখাংশের পদটি ব্যাসবাক্য সহ কারক নির্ণয় করো। কোন কারক? কর্মধারয় কারক, এ বিভক্তি। ব্যাসবাক্য কাকে বলা হয় তাকে? যে বাক্যে কোনো নির্দিষ্ট শব্দের মূল অর্থ পূর্বভাগে প্রকাশিত হয় তখন তাকে ব্যাসবাক্য বলা হয়। বহুব্রী শব্দের অর্থ কি? অনেক, অন্য। ছায়াতন্য ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। ছায়া প্রদানকারী গাছ, তৎপুরুষ সমাস। বাক্যের নির্ধারণের শর্তগুলি কী কী? বাক্যের নির্ধারণে মোট 4টি শর্তের কথা বলা রয়েছে। বাক্যের একটি বৈশিষ্ট্য লেখো, ভাববাচ্যের একটি বৈশিষ্ট্য যেখানে ভাবের মূল প্রাধান্য পায়। তারপর হচ্ছে অমৃত এত জোর দিয়ে বলার কারণ কী ছিল? কর্তৃবাচ্যে রূপান্তর করো। সে অমৃতকে এত জোর দিয়ে বলেছিল, কারণ কী ছিল? এবং এই সেটে সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে যে তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে। জটিল বাক্যে রূপান্তর করো। যেহেতু সকালে পুলিশকে খবর দিতে যেতে হয়েছিল আমি তখনই গেলাম। সো স্টুডেন্ট, এই পর্যন্ত এই সেটে প্রশ্নগুলো আলোচনা করা হলো। কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো। নেক্সট তোমরা সেটগুলো কন্টিনিউ করো। সো প্রিয় ছাত্রছাত্রীরা, এবার তোমরা 9 নম্বর পৃষ্ঠাতে চলে আসো। অর্থাৎ কাকসা রহমানিয়া হাই মাদ্রাসা, সেখান থেকে যে পর্ষদ অর্থাৎ তাদের যে টেস্ট পেপার প্রশ্ন, সেই প্রশ্নর 2-এর দাগের 4-এর মোট 8টা প্রশ্ন দেখবে দেওয়া রয়েছে ব্যাকরণের। সো সেই 8টা প্রশ্ন এখন আমি এই ভিডিওর মাধ্যমে অ্যান্সার সহ উপস্থাপন করছি তোমাদের মাধ্যমে। আর যারা পেইডের মাধ্যমে পিডিএফটা নিতে চাও অবশ্যই আমাকে নাম্বারে মেসেজ করবে। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, জয়েন হতে পারো। আর চ্যানেল দুনিয়া দেখো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট খুব এখন প্রয়োজন। আর বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না, কারণ তাদেরকেও দেখিয়ে দাও যে হাই মাদ্রাসায় আমার একটা চ্যানেল রয়েছে যেখানে কন্টিনিউ কিন্তু সাজেশন আপলোড করা হয়। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু দেখে নাও। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার পড়ে শোনানো সম্ভব নয়, কারণ ভিডিও লং হয়ে যাওয়ার কারণে। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। ধর্মযুদ্ধ, ধর্মের জন্য যুদ্ধ, কোন সমাস? তৎপুরুষ সমাস। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে বৃথা আশা মরিতে মরিতে মরে না, যৌগিক বাক্যে রূপান্তর করো। না, বৃথা আশা মরে না, যদিও মরিতে মরিতে থাকে। তার পরবর্তী অর্থাৎ আজকের এই সেটের শেষ প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে শিকারি বিড়াল গোফে চেনা যায়, রেখাংশ পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো। অধিকরণ কারক, এ বিভক্তির কথা কিন্তু বলা রয়েছে। তার পরবর্তী সেটগুলো তোমরা কন্টিনিউ করো। সো প্রিয় ছাত্রছাত্রীরা, এবার তোমরা সরাসরি চলে আসো কত নম্বর পেজ? না, সরাসরি তোমরা চলে আসো যে 12 নম্বর পাতা। সেই 12 নম্বর পাতা দেখতে পাবে তোমাদের 2-এর দাগের 4-এর মোট ব্যাকরণে 10টা প্রশ্ন দেওয়া রয়েছে, সেখানে মোট 8টা প্রশ্ন করতে হয় 8 মার্ক পাওয়ার জন্য। সো এখন আমি তোমাদের সেই 10টা প্রশ্ন অ্যান্সার সহ উপস্থাপন করছি এই ভিডিওর মাধ্যমে। কোনো প্রকার যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এই প্রশ্নগুলোর এই 150টি প্লাস অধিক যে এসএকিউ তোমরা যদি পিডিএফতে নিচে যাও তাহলে অবশ্যই কিছু টাকা পে এর মাধ্যমে নিতে পারো। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে শূন্য বিভক্তি কাকে বলা হয়? যদি কোনো বিভক্তি প্রকাশ না হলেও বাক্যের মধ্যে তার
কার্যক্রয় বোঝা যায় তখন তাকে শূন্য বিভক্তি বলা হয়। উদাহরণটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু বোঝানো রয়েছে উদাহরণ সহকারে। তার পরবর্তী প্রশ্ন দেখো সম্বন্ধ পদ কারক নয় কেন। তারপরে প্রশ্ন দেখো করণে বিনিয়োগ করে একটা উদাহরণ দাও। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে সমাস কাকে বলা হয়। যখন দুইটি বা ততোধিক শব্দ একত্রে নতুন অর্থ প্রকাশ করে তখন তাকে সমাস বলা হয়। পরিবারের সহিত বর্তমান সম্বন্ধ পদ কি বলা হয়, পরিবার সহ। উপমিত উপমান কর্মধারয় সমাসের উদাহরণ। তার পরবর্তী প্রশ্ন দেখো কলম তাদের কাছে আজ অস্পষ্ট, জটিল বাক্যে রূপান্তর করো। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে সন্দেহবাচক বাক্য কাকে বলা হয় থাকে। যে বাক্যের মাধ্যমে কোনো সন্দেহ প্রকাশ হয় তাকে সন্দেহবাচক বাক্য বলা হয়। উদাহরণ দেখো তুমি কি স্কুলে যাবে। ভাববাচ্য কাকে বলা হয় থাকে। যে বাক্যে ক্রিয়াকর্তা উল্লেখ থাকে না, বাক্যে ভাবটায় প্রাধান্য পায় তাকেই বলা হয় ভাববাচ্য। বই পড়া হয়েছে। এই সেটের শেষ প্রশ্ন হচ্ছে যে সিঁড়ি থেকে নামা হলো, কর্তৃবাচ্যে রূপান্তর করো। আমি সিঁড়ি থেকে নামলাম। সো স্টুডেন্ট, এই সেটের প্রশ্নগুলো এখানে পর্যন্তই। যদি কোনো প্রকার প্রশ্ন বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না। সো এরপর তোমরা চলে আসো কত নম্বর পৃষ্ঠা না 14 নম্বর পাতা। সেই 14 নম্বর পাতায় তোমরা দেখতে পাচ্ছ 2-4 মোট 10টা ব্যাকরণের এসএকিউ দেওয়া রয়েছে, তাই তো। সেখান থেকে 8টা করলে 8 নাম্বার তোমরা অনায়াসে পাবে। সো স্টুডেন্ট, আমি এখন তোমাদেরকে কি করে দেব না, এই যে 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্ন এখন তোমাদের অ্যান্সার সহ উপস্থাপন করে দিচ্ছি তোমাদের সামনে। আশা করি কোনো প্রকার বুঝতে অসুবিধা হবে না। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো। আচ্ছা, নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখো প্রথম প্রশ্ন যেটা হচ্ছে যে নির্দেশকের উদাহরণ। এই বইটি আমার। এখানে এই হচ্ছে নির্দেশক। এছাড়াও তোমরা অন্যান্য যদি নির্দেশক মনে থাকে দিতে পারো, বাট এটাই আমার সহজ মনে হচ্ছে তাই দিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু অ্যান্সারটা করে রয়েছে। তারপর হচ্ছে অনুসর্গকে বিভক্তি স্থানীয় বলা হয় কেন। কারণ অনুসর্গ শব্দের সঙ্গে যুক্ত হয়ে বিভক্তির মতো কাজ করে, ওই জন্য এর নাম সর্বনামের পরে বসে এবং তার অর্থ স্পষ্ট হয়, এই জন্য একে বলা হয় বিভক্তি স্থানীয় বলা হয়। সন্ধি এবং সমাসের মধ্যে পার্থক্য খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে উদাহরণ সহ, তোমরা কিন্তু দেখে নাও। তারপর হচ্ছে বহুব্রী কোন সমাসের উদাহরণ, বহুব্রী কোন সমাসের উদাহরণ। এখানে হচ্ছে চন্দ্রধর বহুব্রী সমাসের উদাহরণ, মানে উদাহরণ দিতে বলেছে বহুব্রী সমাসের একটা। তার পরবর্তী প্রশ্ন দেখো রূপ কর্মধারয় সমাসের উদাহরণ কনক চাপা। তার পরবর্তী প্রশ্ন ইতিবাচক বাক্য সেই মেয়েটির মৃত্যু হলো। অর্থাৎ সেখানে প্রশ্নটা কী রয়েছে না, সেই মেয়েটির মৃত্যু হলো না, ইতিবাচক বাক্যে রূপান্তর করতে বলেছে সেই মেয়েটির মৃত্যু হলো। বাক্য গঠনের শর্তগুলি তোমরা দেখে নাও, খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। 3টি শর্ত দেওয়া রয়েছে। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে করবাচ্যে রূপান্তর করতে বলছে, তাই তো। কি বলেছে না, প্রশ্নটা তোমাদের এবারে বধূরা প্রদীপ তুলে ধর। করবাচ্যে কী হবে না, প্রদীপটি বধূদের দ্বারা তোলা হোক। জটিল বাক্য কাকে বলা হয়। তার পরবর্তী প্রশ্ন দেখো, অর্থাৎ শেষ প্রশ্ন এই সেটের বাচ্য কয় প্রকার ও কী কী। বাচ্য 3 প্রকার, কর্তৃবাচ্য, করবাচ্য এবং ভাববাচ্য। তার পরবর্তী সেটগুলো তোমরা দেখো। সো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এবার তোমরা 17 নম্বর পাতাতে চলে যাও। সেখানে দেখবে 2-4 ব্যাকরণগুলো রয়েছে। সেই ব্যাকরণের প্রশ্নগুলো আজকে অ্যান্সারটা উপস্থাপন করে দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা প্রশ্ন পরপর কিন্তু অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা খাতায় নোট ডাউন করো। একটা অনুরোধ, চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই সকল প্রশ্নগুলো যদি তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেডের মাধ্যমে পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কিন্তু নাম্বারে মেসেজ করো। তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু অ্যান্সারগুলো আমি করে দিয়েছি। পেডের মাধ্যমে নাও, আশা করি কোনো প্রকার তোমাদের লস হবে না। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে কিন্তু করে দেওয়া হয়েছে। কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করো, সেই কমেন্টে আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। তো পরবর্তী সেটগুলো তোমরা দেখতে থাকো। সো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এরপর তোমরা চলে আসো 19 নম্বর পেজ। সেই 19 নম্বর পেজ 2-4 মোট 10টি ব্যাকরণের প্রশ্ন দেওয়া রয়েছে, সেখানে 8টা প্রশ্ন করতে হয়। এখন আমি সেই 10টা প্রশ্ন অ্যান্সার সহ তোমাদের মাধ্যমে
মানে তোমাদের কাছে উপস্থাপন করছি এই ভিডিওর মাধ্যমে। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। প্রথম প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে যে কারক কাকে বলা হয় থাকে। কারক হলো ক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত সেই পদ যা ক্রিয়ার কাজ সম্পন্নের জন্য যুক্ত থাকে। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের সম্পর্কে বোঝায় কারক। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ধাতু বিভক্তি বলতে কি বোঝো, উদাহরণ দাও। দেখো সব প্রশ্নের অ্যান্সার কিন্তু পড়ে শোনাচ্ছি না ভিডিও লং হয়ে যাওয়ার কারণে। তারপর যে তপনকে এখন লেখক বলা চলে। রেখাংশ পদটি কারক এবং বিভক্তি নির্ণয় করো। তপনকে, এখানে কর্মকারক, কে বিভক্তি। ব্যাসবাক্য কাকে বলা হয়, দেখে নাও অ্যান্সারটা। কোন সমাসের তৃতীয় একটি পদে বার্থ বাঁধানো লক্ষ্য করা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তর হবে কি দ্বন্দ্ব সমাসের। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে কালি কলম মন লেখে তিনজন। রেখাংশ পদটি ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। কালি কলম না কালি কলম এবং মন তিনজনে লেখে, এটা হচ্ছে ব্যাসবাক্য, দ্বন্দ্ব সমাস। গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, কি কি বাক্য? 3 প্রকার, সরল, জটিল এবং যৌগিক। আমাদের পথ নেই কেন, বাক্যটি হ্যাঁ বাক্যে রূপান্তর করো। আমাদের পথ আছে কেন। ভাববাচ্য বলতে কি বুঝো, পরবর্তী প্রশ্ন তোমরা কিন্তু দেখে নাও। এই সেটের সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে আমি বলছি তোমার যেভাবে থাকো। কর্তৃবাচক আমি বলা হচ্ছে সেখানে থাকো। আশা করি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়নি। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করো। প্রিয় ছাত্রছাত্রীরা, এবার তোমরা সরাসরি 22 নম্বর পেজে চলে যাও। এখানে তোমাদের যে 2-4 মোট 10টা প্রশ্ন রয়েছে। এখন আমি সেই 10টা প্রশ্নের ব্যাকরণের অ্যান্সার আমি তোমাদের মাধ্যমে এখন উপস্থাপন করে তুলে ধরছি। আর বারবার অনুরোধ, চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে এবং তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো এবং তাদেরকেও দেখিয়ে দাও যে হাই মাদার্স এমন একটা চ্যানেল রয়েছে যেখানে কন্টিনিউ সায়েন্স আপলোড করা হয়। আর আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা কিন্তু চাইলে জয়েন হতে পারো। আর যারা এই প্রশ্নগুলো পেডের মাধ্যমে নিতে চাও অবশ্যই আমাকে নাম্বারে মেসেজ করতে পারো। সামান্য কিছু পয়সার মাধ্যমে তোমরা কিন্তু পেডের নিয়ে নিতে পারো। দেখো প্রথমে যে প্রশ্ন সেটা হচ্ছে তির্যক বিভক্তি কাকে বলা হয়। বারবার বলা হচ্ছে, তোমরা অ্যান্সারটা দেখে নাও। প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও। যে কর্তা নিজে কাজ না করে অন্য দ্বারা কাজ সম্পন্ন করে, যেমন যে শিক্ষক ছাত্র দিয়ে কাজ করিয়ে নিলেন, এটা হচ্ছে প্রযোজ্য কর্তার উদাহরণ। শিকারে বিড়াল গোফে চেনা যায়, কারক ও বিভক্তি নির্ণয় করো। শিকারি বিড়াল, মানে এখানে রেখাংশ পয়েন্ট হচ্ছে শিকারি বিড়াল, কর্তা কারক, বিভক্তি নেই। গোফেটা কি না, গোফে হচ্ছে অধিকরণ কারক, বিভক্তি হচ্ছে এ। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তারপরে বলছে সমাস সমান সমাস কাকে বলা হয় থাকে, দেখে নাও অ্যান্সারটা। কর্মধারয় সমাস কয় প্রকার ভাগে ভাগ করা এবং কি কি, দেখে নাও। খুব সুন্দরভাবে কিন্তু করা রয়েছে অ্যান্সারটা। চিরচিহ্ন দিয়ে গেল, রেখাংশ পদটির সমাস নির্ণয় করো। চিরচিহ্ন হচ্ছে ব্যাসবাক্য চিরস্থায়ী ছিল, মানে চিরস্থায়ী চিহ্ন কর্মধারয় সমাস। তার পরবর্তী প্রশ্ন দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, জটিল বাক্যে রূপান্তর করো। তপনের চোখ মার্বেল হয়ে গেল কারণ সে কথাটা শুনেছিল। আকাঙ্ক্ষা শব্দের আকাঙ্ক্ষা শর্ত কাকে বলা হয় থাকে। দেখো যে শর্ত পূরণ না হলে আকাঙ্ক্ষিত ফল ঘটে না তাকে আকাঙ্ক্ষা শর্ত বলে। তাদের নতুন করে শিখতে হচ্ছে, কর্তৃবাচ্যে রূপান্তর করো। দেখো অ্যান্সারটা কিন্তু করে দেওয়া রয়েছে। তারপর সর্বশেষ এ সেটের প্রশ্ন হচ্ছে কর্তৃবাচ্যে কাকে বলা হয়, উদাহরণ দাও। খুব সুন্দরভাবে অ্যান্সার করা রয়েছে, তোমরা কিন্তু দেখে নাও। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো। সো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এবার তোমরা চলে আসো কত নম্বর পেজ, 24 নম্বর পেজ। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2-4 মোট কটা প্রশ্ন রয়েছে। মোট তোমাদের 8টা প্রশ্ন রয়েছে। সেই 8টা প্রশ্নের মধ্যে 8টা প্রশ্ন করতে হবে। সেই 8টা প্রশ্ন আমি তোমাদের অ্যান্সারটা তোমাদের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে এখন উপস্থাপন করে দেখাচ্ছি। প্রথম প্রশ্ন যে তির্যক বিভক্তি কাকে বলা হয়, দেখে নাও অ্যান্সারটা খুব সুন্দরভাবে করা রয়েছে উদাহরণ দিয়ে। তারপর যে সকলে আসিয়া কাঁদিয়া পড়িল, যৌগিক বাক্যে রূপান্তর করো। সকলে এসে কেঁদে পড়লো। কথামৃত, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। কোন সমাস, কথার মতো অমৃত, উপমান কর্মধারয় সমাস। বাক্য নির্ণয়ের প্রধান শর্তগুলি কি কি, এখানে দেখো প্রধান শর্তগুলি বলা রয়েছে। অনুসর্গ এবং নির্দেশের মধ্যে একটি পার্থক্য লেখো। খুব সুন্দরভাবে পার্থক্যটা করে দিয়েছে, আশা করি কোনো প্রকার অসুবিধা হবে না। অসুবিধা হলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো। তারপর হচ্ছে নিত্য সমাস কাকে বলা হয়। যে সমাসে দুইটি পদের পৃথক পৃথক ব্যবহার হয় না তাকে নিত্য সমাস বলা হয়, যেমন হচ্ছে রাজপুত্র। বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন, ভাববাচ্যে রূপান্তর করো। বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখা হোক। তার পরবর্তী প্রশ্ন দেখো,
অর্থাৎ শেষ প্রশ্ন, নিরপেক্ষ কর্তা কাকে বলা হয়? উদাহরণ দাও। যে কর্তা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নয় এবং সাধারণভাবে একটি কাজ নির্দেশ করে তাকে নিরপেক্ষ কর্তা বলা হয়। উদাহরণটাও দেখে নাও তোমরা। এবারে পরবর্তী সেট দেখো ছাত্রছাত্রীরা, এবার তোমরা চলে আসো 27 নম্বর পেজ। ওখানেও তোমরা দেখবে 2-4 10টা ব্যাকরণের এসএকিউ দেওয়া রয়েছে, সেখানে মোট 8টা অ্যান্সার করতে হবে, 8 নাম্বার তোমরা অনায়াসে পেয়ে যাবে। সো আমি এখন তোমাদের সে 10টা প্রশ্ন উপস্থাপন অ্যান্সার সহ করে দেখাচ্ছি। আর একটা অনুরোধ বারবার করে বলছি, ভিডিওটা কন্টিনিউ করো, চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর মাত্র কিছু টাকা পেয়ের মাধ্যমে এই যে 200টা প্লাস এসএকিউ ব্যাকরণে তোমার পিডিএফ অ্যান্সার সহ পেয়ে যেতে পারো। তাই কে কিছু মনে না করে সে পিডিএফটা নিয়ে নিতে পারো। পিডিএফ পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারো। দেখো আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু পড়ে শোনাচ্ছি না, ভিডিও লং হয়ে যাওয়ার কারণে। একটি অকারক বাক্যের উদাহরণ হচ্ছে সে হাসছে। ব্যাস বাক্য তো সমাস নির্ণয় করো রাজপথ। ব্যাস বাক্য যে রাজাদের পথ। কোন সমাস? অব্যয়ভাবী সমাস। আমি সব জানি। করবাচক রূপান্তর করো সবকিছু আমার দ্বারা জানা হয়েছে। যদি সবাই চলে গেছে তবুও আমি যাইনি। সরল বাক্যে রূপান্তর করো সবাই চলে গেলেও আমি যাইনি। তিলে তেল হয়। রেখাংশের পদটি কারক নির্ণয় করো। তিলে, এর কোন অধিকরণ? কারক, এ বিভক্তি। তারপর হচ্ছে সম্বন্ধ পদ কারক নয় কেন? সম্বন্ধ পদ কারক নয় কেন এটা বলা রয়েছে, দেখে নাও তোমরা অ্যান্সারটা। উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? দ্বন্দ্ব সমাসের। তারপর যে সর্বশেষ যে প্রশ্ন এই সেটে, সেটা হচ্ছে বহুব্রী শব্দের সাধারণ অর্থ কি? বহুব্রী শব্দের সাধারণ অর্থ হলো যার ভেতরে অনেক কিছু রয়েছে, এটাই হচ্ছে তার অর্থ। তারপর আমরা পরবর্তী সেট দেখো। এরপর তোমরা চলে আসো 30 নম্বর পেজ। 30 নম্বর পেজে তোমরা দেখতে পাচ্ছ 2-5 মোট 10টি প্রশ্ন দেওয়া রয়েছে ব্যাকরণে। আমি এখন সেই 10টি প্রশ্ন তোমাদের অ্যান্সার উপস্থাপন করে দেখাচ্ছি। প্রথমে প্রশ্ন যেটা আসে, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি পদকে কার্যে পরোক্ষর বা গৌণ সম্পর্কে বোঝাতে ব্যবহার করা হয় তাকে তির্যক বিভক্তি বলা হয়। এটি কর্ম, অধিকরণ বা সম্প্রদায় কারকে ব্যবহার করা হয় থাকে। উদাহরণ হচ্ছে তাকে, তার জন্য ইত্যাদি। তার পরবর্তী প্রশ্ন দেখো, অখিল প্রিয় পদটি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। অখিলকে প্রিয় সমাস তৎপুরুষ সমাস। তার পরবর্তী প্রশ্ন দেখো, সারা সপ্তাহে মিঠাই তৈরি হয় এই একটি দিনের রবিবারে। এখানে রেখাগত পদটি কারক এবং বিভক্তি নির্ণয় করো। রবিবারে কারক হচ্ছে অধিকরণ কারক, বিভক্তি হচ্ছে এ বিভক্তি। তার পরবর্তী প্রশ্ন দেখো, সমাস সমান পদ কাকে বলা হয়? উদাহরণ দিয়ে খুব সুন্দরভাবে বোঝানো রয়েছে, তোমরা কিন্তু অ্যান্সারটা দেখে নাও। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, যারা তোমার কাছাকাছি আসবে তারা মরা মানুষের বাসি গন্ধ পাবে। সরল বাক্যে রূপান্তর করো, তোমার কাছে আসা সবাই মরা মানুষের গন্ধ পাবে। তার পরবর্তী 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বহরমপুর থেকে কলকাতা অনেক দূর। 9 বোধক বাক্যে রূপান্তরিত করো। কি হবে না, বহরমপুর থেকে কলকাতা দূর নয়। তার পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ, আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু পড়ে শোনাচ্ছি না, ভিডিও লং হয়ে যাওয়ার কারণে। সর্বশেষ এই সেটে যে প্রশ্নটা সেটা হচ্ছে, বহুব্রী সমাস কাকে বলে? যে সমাসের সমাসবদ্ধ পদের অর্থ উৎস থেকে অন্য কিছুকে বোঝায় তাকে বহুব্রী সমাস বলা হয়। উদাহরণটা হচ্ছে দশানন। এরপর তোমরা চলে আসো 32 নম্বর পেজ। সেখানেও তোমরা দেখতে পাবে ব্যাকরণে 10টা প্রশ্ন দেওয়া রয়েছে, 2-5-এর 8টা অ্যান্সার করতে হবে। আমি খুব সুন্দরভাবে তোমাদেরগুলো অ্যান্সার তোমার মাধ্যমে উপস্থাপন করছি এখন। বিভক্তি বলতে কি বোঝো? আগে অনেকবার হয়েছে, আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা অ্যান্সারটা দেখে নাও। আশার ছরণে ভুলি কি ফল ভুলিনু হাই। রেখাংশ পদটি কারক, বিভক্ত করো। চলনে অধিকরণ কারক, এ বিভক্তি। দুঃখ অন্তহীন বাক্যটিকে নয়াংশ বা নাবাচক রূপান্তর করো। দুঃখ অন্তহীন নয়। বাক্যের দুটি অন্তর্গত শ্রেণীবিভাগ উল্লেখ করো। নির্দেশকমূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য। অনুসর্গের অপর নাম পরসর্গ। ছাত্র জীবনে এই সমাসবদ্ধ পদটি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। ছাত্র জীবন মানে ছাত্রদের জীবন, তৎপুরুষ সমাস। সরল বাক্য কাকে বলা হয়? যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র ক্রিয়া থাকে তার সরল বাক্য বলা হয়। উদাহরণ হচ্ছে সে বই পড়ে। একটি উপাদান কারকের বাক্যে প্রয়োগ দেখাও। তার কাছ থেকে বইটি নিয়েছে। তার কাছ থেকে অপদান কারক, এটা হচ্ছে তার উদাহরণ। তোমার কথায় থাকা হয় বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তর করো। তুমি কোথায় থাকো। খুব সুন্দরভাবে অ্যান্সার করে দেওয়া রয়েছে। তারপরে সর্বশেষ দেখো প্রশ্ন এই সেটের,
একটি তৎপুরুষ সমাসের উদাহরণ কি হবে? গ্রামের ছেলে, গ্রাম যুক্ত এ যুক্ত ছেলে, গ্রামের ছেলে। আশা করি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। চ্যানেল নতুন থেকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা চলে আসো কত নম্বর পেজ? 35 নম্বর পাতা। 35 নম্বর পাতাতে দেখতে পাবে তোমাদের মোট ব্যাকরণে 10টি প্রশ্ন দেওয়া রয়েছে। সেই 10টি প্রশ্নের অ্যান্সার আমি আজকে আলোচনা করব তোমাদের এখন। প্রথম হচ্ছে অকারক কয় প্রকার ও কি কি? অকারক মোট 3 প্রকার। একটা হচ্ছে অধিকরণ, সম্পাদন এবং অন্তর্ভুক্ত। কি কি কিন্তু কারণটা দেওয়া রয়েছে। তার পরবর্তী প্রশ্ন দেখো, রান্না কাঠ আনো, কারক নির্ণয় করো। অধিকরণ কারক, বিভক্তি হচ্ছে এ। গুপ্তচর সমাস নির্ণয় করো। সমাসটি দ্বন্দ্ব সমাস, গুপ্ত ও চরের সংমিশ্রণ। ব্যাস বাক্য। সাধক কর্তা কাকে বলা হয়? উদাহরণ দাও। যে কর্তা কোনো ধর্ম বা ক্রিয়াকে সাধনা বা সম্পাদন করে তাকে সাধক কর্তা বলা হয়। উদাহরণটা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, দেখো। তিনি রান্না করেন, এখানে তিনি হচ্ছে সাধনকর্তা। তারপর হচ্ছে একটি কর্মবাচ্যে উদাহরণ দাও। সে খাবার তৈরি করলো। যদি বৃষ্টি পড়ে তবে বিদ্যালয়ে যাবে না। সরল বাক্যে রূপান্তর করো। বৃষ্টি পড়লে আমি বিদ্যালয়ে যাব না। 7 নম্বর প্রশ্ন দেখো, একটি মধ্যপদবী কর্মধারী সমাসের উদাহরণ দাও। অগ্নি, দগ্ধ। তারপর যে সম্পদ সমস্ত পদ কাকে বলে? সমস্ত পদ হলো সেই সমস্ত পদ যেগুলি বাক্যের ক্রিয়া বা কাজের অর্থ বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এগুলি বাক্যের পুরো অর্থ প্রকাশ করতে সাহায্য করে। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন, আহ কি সুন্দর চাঁদের শোভা। বাক্যটি নির্দেশ রূপে রূপান্তর করো। ওহে চাঁদের শোভা খুব সুন্দর। খুব সুন্দর করে অ্যান্সার দেওয়া রয়েছে, দেখো। তারপরে এই সেটের সর্বশেষ যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে দ্বিকরণ ক্রিয়া প্রাণীবাচক কর্মকে কি বলা হয়? এটি দ্বিকরণ ক্রিয়া এবং প্রাণীবাচক কর্ম বলা হয়ে থাকে। যে সাপ ধরলো সে ছেড়ে দিল, এটাই হচ্ছে তার উদাহরণ। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করো। চ্যানেল নতুন জায়গা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট খুব খুব প্রয়োজন এই মুহূর্তে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এরপর তোমরা চলে আসো 37 নম্বর পেজ। ওই 37 নম্বর পেজে তোমরা দেখতে পাবে ওখানে কিন্তু যে 9টা কিন্তু প্রশ্ন দেওয়া রয়েছে ব্যাকরণে। তার মধ্যে কয়টা করতে হবে? 8টা করতে হবে। আশা করি এইভাবে যদি অ্যান্সারগুলো লেখো কোনো প্রকার স্যারের মন জয় তোমরা খুব সহজে করতে পারবে। আর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ অ্যান্সারগুলো আমি করে দিয়েছি। পরের পর তোমরা কিন্তু দেখে নাও। আর চ্যানেল নতুন থেকে একটা অনুরোধ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে যদি জয়েন হতে চাও অবশ্যই জয়েন হতে পারো। আর এই যে প্রশ্নগুলো যদি তোমরা পিডিএফ ফাইলটা পেতে যাও তাহলে অবশ্যই কিছু টাকা পেড করতে হবে। পেডের মাধ্যমে কিন্তু এই 200 থেকে 200টা অধিক যে ব্যাকরণের প্রশ্ন, সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু হাতের মুঠোয় পেয়ে যাবে। দেখো 6 নম্বর প্রশ্নটা হচ্ছে যে ভালো করে পরীক্ষা দাও। ভাববাচ্যে পরিণত করো। ভালো করে পরীক্ষা দেওয়া উচিত। করণীয় বিন্যাসের উদাহরণ দাও। কর্মীয় বিন্যাস একটি ক্রিয়া বা অবস্থার জন্য কাজের বা উদ্দেশ্যে প্রতিভাগত ঘটে। উদাহরণ হচ্ছে 3 দিনের ছুটি নিতে চায় যাতে সে বিশ্রাম নিতে পারে। তার পরবর্তী প্রশ্ন দেখো, বাক্য কাকে বলা হয় থাকে? বাক্য হলো শব্দ বা শব্দের সমষ্টি যা কোনো পূর্ণ অর্থ প্রকাশ করে এবং সাধারণত একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা ভাব প্রকাশ করতে ব্যবহৃত হয়, তাকে বাক্য বলা হয় থাকে। এবং অ্যান্সারটা খুব সুন্দরভাবে কিন্তু করা রয়েছে। তারপর সর্বশেষ প্রশ্ন দেখো, কোনো কথা বলতে সে সাহস পেল না। অনর্থক বাক্যে পরিণত করো। সে কোনো কথা বলল না, নয়ার্থক বাক্যে পরিণত করতে বলেছে। আশা করি কোনোবার বুঝতে অসুবিধা হয়নি। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এবারে তোমরা চলে আসো 40 নম্বর পেজ। সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওই সেন্ট্রাল স্কুল ওই স্কুলে যে টেস্ট পেপারে প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন আসছিল তার ব্যাকরণে কি কি প্রশ্ন আসছিল তোমরা কিন্তু তার অ্যান্সারগুলো দেখে নাও। সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু চোখের সামনে অ্যান্সারগুলো দেখতে পাচ্ছ। কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ। একটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে পদ্মপত্র। এখানে পদ্ম একটি উপমিত পদ যার মাধ্যমে পত্র বোঝানো হয়েছে। তার পরবর্তী প্রশ্ন দেখো, ব্যাস বাক্য কাকে বলা হয় থাকে? আশা করি এটা সকলেই পারবে। এবং তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নে কিন্তু শেষে খুব সুন্দরভাবে উদাহরণ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। একটি ব্যতিহার কর্তার উদাহরণ দাও। সে বলেছে আমি যাচ্ছি না। এখানে সে ব্যতিহার কর্তা। কারণটা কি? কারণ এখানে কিছু ভিন্ন ধর্মী বা বিধর্মী কর্ম ঘটেছে। একটি গৌণ কর্মের উদাহরণ,
খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে কিন্তু বোঝানো রয়েছে। এইভাবে অ্যান্সার যদি লেখো, আশা করা যায় পরীক্ষাতে তোমরা ফুল মার্কস অবশ্যই পাবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে কিন্তু করে দেওয়া রয়েছে। অকারে সম্বন্ধ পদের একটি উদাহরণ দাও। তারপর সর্বশেষ এই সেটটার যে প্রশ্ন সেটা হচ্ছে ভাববাচ্যের বাক্যের একটি উদাহরণ দাও। তুমি কেন পড়ছো না, মানে তুমি কেন পড়াশোনা করছো না। এখানে ভাববাচ্য কারক বাক্যের মাধ্যমে প্রশ্নের ভাবটা প্রকাশিত পেয়েছে। আশা করি বুঝতে পেরেছো। কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো। সো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এরপর তোমরা চলে আসো 42 অর্থাৎ 42 নম্বর পেজে তোমরা চলে আসো। সেই স্কুল সেটটাতে তোমরা দেখো 2-5 মোট 8টা এসএকিউ করতে হয় ব্যাকরণে। সেখানে 10টা প্রশ্ন দেওয়া থাকে। আশা করি এই 10টা প্রশ্নের অ্যান্সার আমি এখন আলোচনা করতে চলেছি তোমাদের সামনে। কোনো প্রকার যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো। সেই কমেন্টে কিন্তু আমি সেই প্রশ্নের অ্যান্সারটা রিপ্লাই দিয়ে দেবো। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে সহযোগী কর্তা বলতে কি বোঝো এবং উদাহরণ দাও। খুব সুন্দরভাবে কিন্তু অ্যান্সারটা করে রয়েছে, দেখতেই পাচ্ছ। কোনো প্রকার বুঝতে অসুবিধা হবে না আশা করি। তারপরে প্রশ্ন হচ্ছে বিভক্তি কাজ কি। তারপরে দেখো, কবির মাছ খাবে না, রেখাংশ পদটি কারক এবং বিভক্তি নির্ণয় করো। এখানে কবির হচ্ছে সাধন কারক, বিভক্তি হচ্ছে কবিযুক্ত র। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে, তোমরা পরের পর প্রশ্নগুলো দেখে নাও। সব প্রশ্নের অ্যান্সার কিন্তু পড়ে শোনানো সম্ভব নয়। এই সেটটা সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে পকেটে হাত দিয়ে তিনি চোখে অন্ধকার দেখলেন। যৌগিক বাক্যের লেখো। পকেটে হাত দিয়ে তিনি চোখে অন্ধকার দেখলেন এবং ভয় পেলেন। এটা হচ্ছে তার অ্যান্সার। এর পরবর্তী সেটগুলো দেখো। সো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এরপর তোমরা যে পৃষ্ঠাটা করবে সেটা হচ্ছে 64 অর্থাৎ 46 নম্বর পাতাকে চলে যাও। এখানে 2-5 দেখবে 8টি ব্যাকরণের শর্ট কোশ্চেন অ্যান্সার উত্তর দিতে হবে। মোট 10টা দেওয়া রয়েছে প্রশ্ন। সেই 10টা প্রশ্ন আজকের আমি এখন আলোচনা করতে চলেছি। আশা করি কোনো প্রকার বুঝতে অসুবিধা হবে না। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো, সেই কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দেবো। দেখো, প্রথম যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে বিভক্তি এবং অনুসর্গের মধ্যে পার্থক্য। বিভক্তি শব্দের প্রত্যয় যোগ করে ব্যাকরণগত সম্পর্ক হয় এবং অনুসর্গ হচ্ছে শব্দের পূর্বে যুক্ত হয়। এটা হচ্ছে তার মূল পার্থক্য, একটি পার্থক্য। তার পরবর্তী প্রশ্ন দেখো, চিঠি পকেটে ছিল। কারক কি হবে? এটা হচ্ছে সাধারণ কারক। বিভক্তি হচ্ছে পকেট যুক্ত এ। আশা করি বুঝতে অসুবিধা হবে না। তার পরবর্তী প্রশ্ন দেখো, শূন্য বিভক্তি কাকে বলা হয়? অনেকবার পড়েছি, আর পড়ে শোনাচ্ছি না, তোমরা কিন্তু দেখে নাও অ্যান্সারটা। তারপর হচ্ছে চাল ভাজা, সমাসবদ্ধ পদটি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। এখানে চাল ভাজা হচ্ছে চালের ভাজা, কোন সমাস? কর্মধারয় সমাস। তার পরবর্তী প্রশ্ন দেখো, বালিকাদের জন্য বিদ্যালয় ব্যাস বাক্যর ব্যাস বাক্যটিকে সমাসবদ্ধ পদে রূপান্তর করো। ব্যাস বাক্য হচ্ছে বালিকাযুক্ত বিদ্যালয়, সমাস হচ্ছে বালিকা শিক্ষা, তৎপুরুষ সমাস। কোন সমাস? তৎপুরুষ সমাস। ব্যাস বাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ, মা যুক্ত বাবা, মা বাবা, এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। লোকটি যেমন রোগা তেমনি দুর্বল, বাক্যটি সরল বাক্য করো। লোকটি রোগী ও দুর্বল। তার পরবর্তী প্রশ্ন দেখো, তার পরবর্তী 9 নম্বর প্রশ্ন হচ্ছে কর্তৃবাচ্য কাকে বলে। তারপর হচ্ছে সর্বশেষ প্রশ্ন হচ্ছে তোমাদের এই সেটটার, যে জানতো না ভাববাচ্যে রূপান্তর করো। সে জানতো না যে কি ঘটবে, এটাই হচ্ছে মূল ভাববাচ্য। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এবারে তোমরা চলে আসো পৃষ্ঠা নম্বর হচ্ছে 49 পেজ। 49 পেজে চলে আসো। সেখানে তোমরা 2-5 দেখবে 8টি প্রশ্নের অ্যান্সার করতে বলেছে। সেখানে মোট প্রশ্ন দেওয়া ছিল 10টি। সেই 10টি প্রশ্নের অ্যান্সার আমি সম্পূর্ণ আলোচনা করে দিচ্ছি। টু দি পয়েন্টে অ্যান্সার করা থাকছে। কোনো প্রকার অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবে না। আর আশা করি কোনো প্রকার অসুবিধা হবে না। প্রথম প্রশ্নটা যেটা আছে যে চোখের জলে আজ পড়েছে কেন। নিম্নলিখিত পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো। চোখ, এখানে চোখ হচ্ছে অধিকরণ কারক, চোখ যুক্ত এ সমান হচ্ছে বিভক্তি, তার বিভক্তিটা কিন্তু করে দেওয়া রয়েছে। তার পরবর্তী প্রশ্ন দেখো,
নিমিত্তের কারণে বাক্যের প্রয়োগ দেখাও। পরীক্ষার জন্য সে প্রস্তুতি, এখানে পরীক্ষার জন্য অংশটি নিমিত্ত কারক, অর্থাৎ নিমিত্ত একটা কারক, তার মানে প্রয়োগ মানে ব্যবহার লিখতে বলেছে। তারপর হচ্ছে রথ দেখা, সম্বন্ধ পদটি ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করলো। রথকে দেখা কোন সমাস? কর্ম তৎপুরুষ সমাস। তারপরে পরবর্তী প্রশ্ন দেখো, একটি বহুব্রীহি সমাসের উদাহরণ দশানন, যার 10টি মুখ রয়েছে। তার পরবর্তী প্রশ্ন দেখো, বসুধরে যে, অর্থাৎ এটি ব্যাস বাক্য দাও, সমাস নির্ণয় করো। বসুধর, এখানে পদটা এটা হচ্ছে কোন সমাস? কর্ম তৎপুরুষ সমাস। তার পরবর্তী প্রশ্নের অ্যান্সার তোমরা দেখে নাও, আশা করি কোনো প্রকার অসুবিধা হবে না। তারপর যে কর্মধারয় কর্মধার মানে কর্মবাচ্য কাকে বলা হয়ে থাকে, উদাহরণ দাও। দেখো প্রত্যেকটা প্রশ্নের উদাহরণ না বলেও তোমরা উদাহরণ দেবে, কারণ যেহেতু এটা ব্যাকরণ সেহেতু উদাহরণ দেওয়াটাই সব থেকে বেটার হবে। তার পরবর্তী প্রশ্ন তোমরা কিন্তু দেখে নাও, শেষ প্রশ্ন। তারপরে দেখো তোমরা নেক্সট ভিডিও। সো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এবার তোমরা চলে আসো তো আমাদের সর্বশেষ যে পেজটা রয়েছে, হ্যাঁ সেটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার আমি বলে দিচ্ছি 51 পৃষ্ঠা। হ্যাঁ, সেই 51 পৃষ্ঠায় চলে আসো। 51 পৃষ্ঠায় তারপর 2-4 যে তোমাদের 10টা প্রশ্ন দেওয়া রয়েছে ব্যাকরণের, তার মাত্র 8টা অ্যান্সার করতে হয়, বাট আমি সেই 10টা প্রশ্নের অ্যান্সারে কিন্তু করে দেব। দেখো প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সহযোগী কর্তা কাকে বলে, উদাহরণ দাও। খুব সুন্দরভাবে কিন্তু অ্যান্সারটা কিন্তু করে দেওয়া রয়েছে, আশা করি বুঝতে অসুবিধা হবে না। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমি কমেন্ট করো। আর এই দিকে দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যারো চিহ্ন রয়েছে, এখানে কিন্তু একের দাগের অ্যান্সারটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে পরবর্তী তোমরা প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অপূর্ব পুলিশ স্টেশনে হইতে বাহির হইয়া আসিল, বাক্যটি অনুসর্গ চিহ্নিত করো। অপূর্ব হইতে, এটি অপূর্ব অবস্থানে সূত্র প্রকাশ করে। অপূর্ব হচ্ছে এখানে অনুসর্গ। তার পরবর্তী প্রশ্ন দেখো তোমরা, নাহি তথা দুঃখ ক্লেশ, রেখাংশ পদটি কারক এবং বিভক্তি নির্ণয় করো। এখানে দুঃখ ক্লেশ হচ্ছে কারক, হচ্ছে কর্তৃকারক এবং শূন্য বিভক্তি। তার পরবর্তী প্রশ্ন দেখো, শতাব্দী ব্যাসবাক্য সমাস নির্ণয় করো। না, ব্যাসবাক্য হবে 100 বছরের কাল, কোন সমাস? বহুব্রীহি সমাস, তাই তো? আশা করি বুঝতে পেরেছো। তার পরবর্তী তোমরা প্রশ্ন দেখো যে কোন সমাসের উভয় পদে অর্থ প্রাধান্য লক্ষ্য করা যায়। দ্বন্দ্ব সমাসের কথা লক্ষ্য করা যায়, যেমন মা বাবা। একটি বহুব্রীহি সমাসের উদাহরণ দেওয়া, যেমন হচ্ছে পীতাম্বর, যার পরনে হলুদ বস্ত্র থাকে তাকে পীতাম্বর বলা হয়। তার পরবর্তী প্রশ্ন, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস, বাক্যটি সরল বাক্যে রূপান্তর করো। আমি লেখালেখির আপিসে কাজ করি, খুব সুন্দর বাক্য। তারপর 8 নম্বর প্রশ্নের অ্যান্সার দেখে নাও। তারপরে পরবর্তী 9 নম্বর প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্ন সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে, আমি বইটি পড়েছিলাম, ভাববাচ্য লেখো। উত্তর হবে আমি বইটি পড়া হয়েছে, মানে বইটি পড়া হয়েছে, এটা হচ্ছে তার ভাসবাক্য। এবারে